বিএনপির যে চাঁদাবাজি বা বিএনপির যে লুটপাটের ইতিহাস, এটা আমার বন্ধু সমালোচক উনি আগে যে দলে ছিলেন গণঅধিকার পরিষদ, সেখানে থেকে কিন্তু উনি অনেক সমালোচনা করেছেন। তো উনার মুখ থেকে অন রেকর্ড আমরা অনেক কিছু শুনেছি। তো না, এখন আমি হয়তো বা আমি আমি সমালোচনা করেছি এরকম কোনো রেকর্ড নাই, প্রমাণও নাই। দল বদল করার ক্ষেত্রে এখন স্বাভাবিকভাবে কিন্তু দলের প্রতি আপনার বন্ধু বলছেন না, সেটা সে সঠিক বলছে দলের না। প্রতি সে একটি রেকর্ড দেখায়। দলের প্রতি একটা আনুগত্যশীলতা। বিএনপির যে চাঁদাবাজি বা বিএনপির যে লুটপাটের ইতিহাস, এটা আমার বন্ধু সমালোচক উনি আগে যে দলে ছিলেন গণঅধিকার পরিষদ, সেখানে থেকে কিন্তু উনি অনেক সমালোচনা করেছেন। তো উনার মুখ থেকে অন রেকর্ড আমরা অনেক কিছু শুনেছি। তো না, এখন আমি হয়তো বা আমি সমালোচনা করেছি এরকম কোনো রেকর্ড নাই, প্রমাণও নাই। দল বদল করার ক্ষেত্রে এখন স্বাভাবিকভাবে কিন্তু দলের প্রতি আপনার বন্ধু বলছেন না, সেটা সে সঠিক বলছে দলের না। প্রতি সে একটি রেকর্ড দেখায়। দলের প্রতি একটা আনুগত্যশীলতার জায়গা বিএনপির থেকে সাথে 2022 সাল থেকে আমরা আমরা জোটে আসবো ছিলাম। আবার আমি আপনার শেষ কাছে। করি। সুতরাং সে আমরা যেটি একটু বলছে দলের সঠিক প্রতি শুনতে চাই আনুগত্যশীলতার হাফিজ জন্য ভাইয়ের হয়তো বা কাছ তার এই থেকে। জায়গাগুলো জি। এখন বলতে হচ্ছে, সেটা ঠিক আছে। এখন এটা না, reality। তার ক্ষেত্রে আবার এরকম এবং- আছে, জামাত ইসলামকে নিয়ে মানে না, না, কঠোর আমি বক্তব্য। একটু শেষ এখন করি। তো সে জামাতের এখন পক্ষে বলবে। না, এখন আমি কখনোই বিএনপি কে নিয়ে ভাই সমালোচনা করি সাইফ নাই। মোস্তাফিজ, আমি যে রকম রাজনীতি করি সেটা আমার নিজের ঘরের কোনো কিছু খারাপ কিছু হলে আমি সেটা সমালোচনার ওই যোগ্যতাটা রাখি। এখন আমার এনসিপিতে কোনো ভুলভ্রান্তি হলে সেটাও সমালোচনা করতে পারবো, আবার জোটের ভিতরে কোনো সমস্যা হলে সেটাও বলতে পারবো। এই জান্নাতের কার্ড নিয়ে আমিও যথেষ্ট সমালোচনা করেছি। এটা কিন্তু আপনার আমি openly বিষয়টি কিন্তু বলছি। সঠিক, আমি হ্যাঁ, যেটি কিন্তু বললাম। আপনি কিন্তু এই ফ্যামিলি কার্ড, তারপরে আপনাদের কৃষক কার্ড, বেকার কার্ড, এগুলো নিয়ে কিন্তু আপনার মুখে আমি কোনো কথা এটা কিন্তু শুনছি না। পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশে আছে। এটা আপনাকে আমি যুক্তি সহ, নারীদেরকে, গর্ভবতী নারীদের জন্য যুক্তি তাদের সহ জন্য কার্ড। আমি যুক্তি সহ, এটা যে বাংলাদেশে সম্ভব না, এটা আপনাকে আমি এখন এখানে অন রেকর্ড বসে আমি এটা আপনাকে দেখাতে পারবো। যুক্তি হ্যাঁ? দিতে পারেন, সমস্যা নেই। তো এই কথাগুলো আসলে অবাস্তব কথা, এবং এগুলা যারা স্ট্র্যাটেজিক্যালি খাটায়, এটা কয়েকটা জায়গা হয়তো বা এরকম আমি জামাতে দেখেছি, কিন্তু সমালোচনা যখন হয়েছে তখন আমি দেখিনি যে জামাতের এটা একদম জামাতের যিনি আমির বা আমাদের জোটের যিনি আমাদের দলের যিনি আহ্বায়ক, তার এরকম কোনো মার্কেটিং করছে। কিন্তু আমরা দেখেছি যে তারেক রহমান সাহেব উনি হচ্ছে যে বিভিন্ন জায়গায় কার্ডের আসলে মার্কেটিং করছে, যেটা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে ভিজিবল না। আমাদের যেই বর্তমানে যেই কি বলে, আমাদের যে ঋণের যে বোঝা, সেটা কমপ্লিট করে আপনি কোন খাত থেকে আসলে এই টাকাটার বের করবেন, এরকম কোনো কিন্তু পলিসি ওনারা দেখাতে পারেনি। ওনারা যা যা বলেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের থেকে, তারপর কয়েকটা খাত থেকে বলেছেন, কিন্তু ওইটা আসলে বাস্তবসম্মত না। তো যাই হোক, যেটা বলছিলাম যে বিএনপির যেই অপশাসন বা ১.৫ বছরে যে তারা যে কাজগুলো দেখেছে, সেটার বিপক্ষে কিন্তু একটা গণরায় কিন্তু আমরা দেখেছি। আপনি দেখবেন গণভোটের যেই হ্যাঁ এসছে, সেটা আমি মনে করি যে আমাদের এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষার যে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট হয়েছে, সেটার ফলাফল। আর যেটা না, সেটা বিএনপি এবং তার যারা শুভাকাঙ্ক্ষী রাজনৈতিক দলরা ছিল বা আছে, তাদের রায়। এবং সেই জায়গা থেকে বিএনপির অবস্থান কিন্তু প্রথম থেকেই এই গণভোটের বিপক্ষে, সংস্কারের বিপক্ষে। এটা আমাদের মহাজ্ঞানী সালাউদ্দিন সাহেব, উনি বিভিন্ন সময় এটা আসলে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। আই মানে রেসপেক্ট হিম অ্যাজ এ, তার তার সে অভিজ্ঞতা আছে, সংবিধান নিয়ে তার অনেক বিশাল নলেজ আছে। তো তার সাথে আপনি ঘন্টার পর ঘন্টা ডিবেট করেও হয়তো বা সে তাকে আপনার যুক্তিতে বারবার আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে। তো ব্যাপারটা তো ধরেন যে সংবিধানের আলোকে বা নিয়মতান্ত্রিকভাবে তো আসলে আমাদের এই বিপ্লবটা ঘটেনি। আমরা আজকে যে ২৬-এর নির্বাচন নিয়ে কথা বলছি বা নির্বাচনের ফলাফল নিয়ে একে অপরকে দোষারোপ করছি, সেটাও তো আসলে হওয়ার কথা ছিল না। এটা ২০২৯ সালে সংবিধান মেনে নির্বাচনটা হওয়ার কথা, এখনও শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার কথা। তো যেই কাজগুলো হয়েছে সেটা সংবিধানের বাইরে গিয়েই হয়েছে। তো সেখান থেকে যখন আমরা যে পরিবর্তনের কথা বলেছি, যেই সিস্টেমেটিক জায়গাগুলো এসছে, সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর টেবিলে ছিল। তো রাজনৈতিক দলগুলো কিন্তু বিশেষ করে বিএনপি সেখানে বারবার বাধা দিয়েছে। এখানে রাশেদ যে দলে ছিল গণ অধিকার পরিষদ, তারা কিন্তু পুরোপুরিভাবে তারা কিন্তু এই সংস্কার পক্ষের একটা রাজনৈতিক দল, এবং তারা কিন্তু সেই সময় একই তালে একই সুরে আমাদের সাথে কথা বলেছে। এখন যখন বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে দাবি করে বারবার বাধা প্রদান করেছে, তখন এটা আসলে গণ রায়ের দিকে বলটা চলে যায়, এবং জনগণ কিন্তু সেখানে রায় দিয়েছে। ব্রুট মেজরিটি আসলে আমাদের এই জোটের পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটা খুবই স্মার্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, যে যার ফলে আপনি দেখবেন যে মিনিমাম এরকম ৭০ থেকে ৮০টা আসনে খুবই কম মিনিমাম একটা ভোটে আসলে বিএনপিকে জয়ী দেখানো হয়েছে। এবং আমি আমার নিজের আসন থেকে আমি এই ঘটনাটা বলতে পারি যে কীভাবে আসলে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখানে ব্যাপক অংশে টাকা ছিটানো হয়েছে, সেটা ধরেন গ্রাম পর্যায়ে ধরেন গ্রামের মাথা থাকে,
তারপরে সেখানকার চেয়ারম্যান মেম্বার যারা ছিল তারা এরকম ভোট নিয়ন্ত্রণ করে গ্রামগুলোতে, সেখানে একটা বড় অংশের টাকা দেওয়া হয়েছে। তারপরে এখানে প্রশাসনকে ফুললি ইউটিলাইজ করা হয়েছে, যেটা আসলে মানে আজকের মন্ত্রিপরিষদ দেখলে আপনি বুঝতে পারবেন যে সরকার কতটা নিরপেক্ষ ছিল। মানে তথাকথিত বলা হয় যে আমাদের হচ্ছে যে ছাত্র উপদেষ্টারা থাকলে বায়াসনেস কাজ করতো, কিন্তু আমরা দেখতে পারলাম আজকে যে খলিলুর রহমান সাহেব কে কত গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে বিএনপিকে দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমি আসতাম কথা বলতে যে এবারের মন্ত্রী পরিষদে আমরা বেশ কিছু চমক দেখতে হ্যাঁ, পেলাম। তো আমি আসেন তার আগে আমি একটু শেষ করি। তো এই জায়গা থেকে মন্ত্রী হওয়াটাকে আপনারা কিভাবে দেখছেন? দুইজনের কাছে এই আমার জায়গা প্রশ্ন থেকে রইল। বিএনপি যেভাবে মেকানিজম করেছে সেটা জনগণের কাছে মোটামুটি ক্লিয়ার, এবং এটা আসলে মানে ব্যাপারটা এরকম না যে মানে জামাত এনসিপি জোটের মানে এত জনপ্রিয়তা পাওয়ার কথা ছিল। এটা আসলে হয়েছে এই 1.5 বছরের আলোকে। 1.5 বছরে বিএনপি যতটা অপকর্ম করেছে ঠিক ততটাই আসলে এনসিপি বলেন জামাত বলেন তারা চেষ্টা করেছে মানুষের কাছাকাছি যাওয়ার জন্য। আমি আমার জায়গা থেকে বলতে পারি যে আমি চেষ্টা করেছি ডোর টু ডোর মানুষের কাছে যাওয়ার জন্য, সেখানকার প্রবলেমগুলো কি সেটা জানার চেষ্টা করেছি, সেটার সলিউশন কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। ধরেন এরকম কার্ড বা মানে এরকম কোনো হাইপোথেটিক্যাল কোনো আলাপ আলোচনা আমরা দেইনি যেটা আসলে বাস্তবমুখী না। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে অনেক জায়গাতেই মানুষ আস্থা পেয়েছে এবং মানুষ চেয়েছে তারা আমাকে ভোট দিতে চায় বা আমার আসলে আমি অনুরোধ করবো যদি সুযোগ থাকে আপনি শাহাদাতপুরে যে দেখতে পারেন, এখানে প্রত্যেকটা অঞ্চলের গ্রামের মানুষজন তারা খুবই ব্যথিত। মানে আমি নিজে যে মন খারাপ পেয়ে আমার জায়গাটা সেটা আসলে ঘুচে যাচ্ছে যখন আমি তাদেরকে দেখছি। মানে তারা এতটাই শকড বা তারা এতটাই কষ্ট পেয়েছে যে আসলে তারা এই রায়টাও মেনে নিতে পারছে না। তো আমি পরবর্তী যখন আমার যারা সহযোদ্ধারা যারা আছেন তাদের কাছ থেকেও যখন এই জায়গাগুলো শুনছিলাম মোটামুটি কোয়াইট সিমিলার। তো এটা খুব স্মার্টলি প্রশাসনকে সাথে নিয়ে টাকা দিয়ে সবভাবেই আসলে মেকানিজমটা করেছে। রাশেদের ক্ষেত্রে যেটা এক্সেপশনাল আমি বলতে পারি, সেখানে যেহেতু সে নতুন বিএনপির হয়ে এখানে পদপ্রার্থী হয়েছেন, তার যে স্বতন্ত্র ছিলেন মানে সে তো সাবেক বিএনপির জায়গা থেকে লড়ার কথা ছিল, এই জায়গায় তাদের ভোটটা ভাগাভাগি হয়ে গেছিল, কিন্তু তাদের মেকানিজম কিন্তু এখানেও সেম ছিল, কিন্তু আনফর্চুনেটলি হয়তো বা সে ওইটা ভালো মতো সুযোগ লাগাতে পারেনি। আমি তার কথাগুলো জবাব দিতে চাই। তিনি বলছেন যে বিএনপি যেভাবে মেকানিজম করেছে সে যেভাবে আসলে কিভাবে, মানে আমরা দেখেছি যে ভোটের আগের দিন রাতে জামাত ইসলামের নেতাদের ব্যাগ ভর্তি টাকা সহ উদ্ধার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির ক্ষেত্রে তারা দুই একটা অভিযোগ হয়তো উত্থাপন করবে, কিন্তু সেটা তো মিথ্যা প্রমাণিত হয়েছে। জামাতের গাড়ি থেকে টাকা উদ্ধার হয়নি, হ্যাঁ এনিবার গাড়ি থেকে যেটা আমরা গণমাধ্যমে দেখলাম 80 লাখ টাকা, কিন্তু পরবর্তীতে সেটা আবার 15 লাখ টাকা। 15 লাখ টাকা। এটা তো গণমাধ্যম যেভাবে আপনারা নিয়ন্ত্রণ করছেন, এনিভার নিজের গাড়ি নিয়ন্ত্রণ করে করে তিনবারে নিউজটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এইটা তো গণমাধ্যমের একটা দুর্বলতা যে তারা এক এক সময় এক এক ধরনের সংবাদ পরিবেশন করে গণমাধ্যমগুলো কাদের দখলে এটাও তো মানুষ জানে। মানুষকে তারা বিভ্রান্ত করছে। আমি শেষ করি। দেখেন উনি বলছেন যে মেকানিজম হয়েছে। এখন আমি তো শুরু থেকে বলে আসছি জামাত ইসলামের যে ওয়েলফেয়ার মেকানিজম, এই মেকানিজমটা আসলে শুরু থেকে তারা গণঅভ্যুত্থানের পরে তারা মানুষের সাথে এই প্রতারণাটা করেছে। বিশেষ করে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করেছে। জান্নাতের টিকিট দেখিয়ে তারা কাঁচা টাকার নোট বিতরণ করেছে। তারা ফ্যামিলি কার্ডের সমালোচনা করছে। কিন্তু ফ্যামিলি কার্ড আপনি দিবেন, আপনি ঘোষণা দেন, আপনি যে নির্বাচন করলেন এই নির্বাচনে আপনার কোনো পরিকল্পনা ছিল? বিএনপি তো 31 দফা দিয়েছে, আপনার কি দফা ছিল? আপনি তো 31 দফা দিয়েছে, সংস্কার 31 দফা। আপনার সংস্কারের দফা কোথায় ছিল? মুখে শুধু নতুন বন্দোবস্ত সংস্কার এই সেই, নতুন বন্দোবস্তের নামে তো আমরা চাঁদাবাজি দেখেছি। চাঁদাবাজদেরকে কিভাবে জেল থেকে, শেষ করি, চাঁদাবাজদেরকে কিভাবে জেল থেকে হান্নান মাসুদদের মতন ছেলেরা তাদেরকে ছাড়িয়ে এনেছে আমরা দেখি নাই? হান্নান মাসুদ কিভাবে নিজে মানে অপকর্মের সাথে জড়িত হয়েছে, সে তার এলাকায় আপনার ঘাট দখল বিভিন্ন দখলের সাথে সে জড়িত না? সে যে ইলেকশনটা করেছে তার বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ সে শুরু থেকে আওয়ামী লীগের পুনর্বাসন করেছে। অথচ এখন এনসিপি নেতৃবৃন্দ বা জামাতের নেতৃবৃন্দ বলছে আমি শেষ করি, আমি ডিস্টার্ব ফিল করছি, বারবার কথা বলতে আমার ব্যাঘাত হচ্ছে। আমি শেষ করি, পরে আপনি নোট করেন। বিএনপি যে কথা বলে সেই কথা বিএনপি রাখে। বিএনপি কখনো প্রতারণা করে রাজনীতি করে না, কিন্তু জামাত ইসলাম তার উত্থান থেকে শুরু করে আজ অবধি এমনকি যতদিন রাজনীতি করবে প্রতারণার বাইরে তারা যেতে পারবে না। রাশেদ আমরা একসাথেই ছাত্র অবস্থা থেকে আন্দোলন সংগ্রাম করেছি, তো তার যে পরিবর্তিত রূপ আওয়ামী লীগের ব্যাপারে যে তার এসব টোন, এটা আসলে আমি খুব অবাক আমাকে খুব অবাক করছে। যাই হোক, এটা হতেই পারে। আমি যেটা হান্নান মাসুদ যেটা করেছে আমি আপনার সময় কিন্তু আর ডিস্টার্ব করছি, আপনি করেন না। থ্যাংক ইউ। তো যেটা হয়েছে যে তার যে এখনকার টোন মানে সেটা আমার কাছে খুবই অবাক করছে। এটাই আসলে বিএনপির টোন ছিল, পুরা নির্বাচনে আসলে বিএনপির টোন এরকম ছিল। তারা আওয়ামী লীগকে এরকম আস্থা এনেছে, এবং আস্থায় যারা যারা এরকম মানে অপরাধী যারা ছিল
এদেরকে বিভিন্ন মানুষকে ছাড়িয়ে এনেছে। তারপরে যারা যারা নিরপরাধ, যে কেউ ভোট দিতে পারে, একে আমি অবশ্যই কাউন্ট করবো না ওনাদের, তাদের রাইট আছে, তারা যে কাউকে ভোট দিতে পারে। কিন্তু যারা সরাসরি এই রাজনীতিটির সাথে যুক্ত ছিল, এই গণহত্যার সাথে কোনো না কোনোভাবে যুক্ত ছিল, এরকম মানুষকে যখন আপনি আস্থা আনবেন যে তোমাদেরকে কিন্তু মুক্তি দিয়ে দেবো আমরা আসলে কোনো আর মামলা থাকবে না তোমাদের, তোমরা আবার আগের মতো করে স্বাধীনভাবে অফিস খুলে আবার তোমাদের কার্যক্রম চালাতে পারবে, সেটা আমি কয়েকটা উদাহরণ তো দিয়ে দিলাম। হান্নান মাসুদের ব্যাপারে যদি তাদের এরকম একটা সুস্পষ্ট অভিযোগ থাকে, একটু ছোট করে বলতে হবে, আমরা হান্নান আরেকটি মাসুদের ব্যাপারে যদি তাদের বিজ্ঞাপন বিরতিতে সুস্পষ্ট যাব। অভিযোগ থাকে, আমি বলবো তাহলে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আমি আমার সমালোচককে আহ্বান করব, যদি এরকম তিনি আসলে পুনর্বাসন করে থাকে, এটা একটা আইনি ব্যবস্থা অবশ্যই তার নেওয়া উচিত। মেকানিজমের যে কথা, মানে কিভাবে আমার সমালোচক জিজ্ঞেস করলেন, আমি 4টা পদ্ধতি বলে দিচ্ছি। মানে ভোটের আগে তারা টাকা দিয়ে ব্যাপক টাকা ছড়ানো হয়েছে, হ্যাঁ, এখানে অনেক জায়গা থেকে আসলে তাদেরকে অর্থায়ন করা হয়েছে। দেশের যারা বিভিন্ন শিল্পগোষ্ঠী যারা ছিল, আওয়ামী লীগ সময় যারা হচ্ছে যে বিভিন্নভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, আওয়ামী লীগকে চালিয়েছে, তারা আমরা দেখেছি বিএনপির সাথে লিয়াজু করে এই অর্থ প্রবাহটা দিয়েছে। এবং বাইরের কিছু রাষ্ট্রের কথা আমরা শুনতে পেরেছি যে তাদেরও একটা যোগসাজশ ছিল, যে তারা আসলে চাচ্ছে যে এই দলটাকে আসলে ক্ষমতায় আনার জন্য, যেরকম করে আওয়ামী লীগকে ভারত হচ্ছে যে আলাদা করে 17 বছর ধরে টিকিয়ে রেখেছিল, ঠিক সেভাবেই বিএনপির ক্ষেত্রে আমরা দেখেছি তারা একটা দেশের আশীর্বাদ পুষ্ট হয়েছে। এবং ভারতের অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের প্রতি আলাদা তাদের ভালোবাসা এবং আবেগ আমরা দেখতে পাচ্ছি। এবং টাকাটা যখন আসলো, টাকাটা প্রত্যেকটা সেক্টরে তারা দেওয়ার চেষ্টা করেছে, এবং গ্রাম অঞ্চলের জায়গাগুলোতে আপনাকে ভয়ও দেখানো হচ্ছে, টাকাও দেওয়া হচ্ছে। তো দুইটার জন্য মানুষ অনেক ক্ষেত্রে চাইলেও অনেক ক্ষেত্রে অনেক কিছু করতে পারে না। যখন আপনার গ্রামের প্রধান বলে দিচ্ছে যে একটা ভোট যদি অন্যদিকে যায়, তাহলে কিন্তু কেউ বাসায় থাকতে পারবে না। এবং আমাদের অনেকগুলো, আপনারা 3 দিনের ঘটনা জানেন, 3 দিনে বিএনপি জেতার পরে প্রত্যেকটা আসনে যেসব জায়গায় পরাজিত হয়েছি আমরা, সেখানে কিন্তু আমাদের যারা লোকবলে যারা কাজ করেছে, তারা কিন্তু কেউ ঘরে থাকতে পারছে না। তো এই কাজগুলো তারা করেছে, ভয় দেখেছে, টাকা দিয়েছে। এবং ইলেকশনের দিন আপনি কাইন্ডলি প্রিজাইডিং অফিসারের লিস্টগুলো চেক করবেন, এখানকার মোস্ট অফ দ্য প্রিজাইডিং অফিসার বিএনপির সাথে কানেক্টেড ছিল, বিএনপির রাজনীতির সাথে কানেক্টেড ছিল, সরাসরি ছিল। এবং প্রিজাইডিং অফিসারগুলো ভোট কারচুপি করার ক্ষেত্রে একটা বড় সুযোগ তৈরি করেছে, যেটা আওয়ামী লীগ সময় তারা শিখে রেখেছিল। এই লাঞ্চের যে টাইমটা, এই টাইমে কিন্তু তখন একটা ব্রেক দেওয়া হয়, এই টাইমে কিছু ভোট কাস্ট করা হয়েছে। এবং ফলাফল যখন দেওয়া হয়, অনেকগুলো ফলাফল কেন্দ্রে আটকে রাখা হয়েছিল, পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল, এবং ফলাফল এখানে বদলে দেওয়া হয়।